গল্পের বাক্সবাই রোমানা নূপুর এই চ্যানেলে সবাইকে স্বাগত। সাথে আছি আমি রোমানা নূপুর। আপনাদেরকে পড়ে শোনাচ্ছি সুচিত্রা ভট্টাচার্যের একটি উপন্যাস বিষাদ পেরিয়ে। আজ শোনাচ্ছি উপন্যাসটির তৃতীয় খণ্ড। এবছর অনেকটাই দেরিতে এসেছে শরৎ। গোটা ভাদ্র মাসটা তো বটেই। আশ্বিনেও কি বৃষ্টি, কি বৃষ্টি! একদিন নীলের দেখা মিলল কি মিলল না, অমনি 3 দিন আকাশের মুখ ভার। অবশেষে মহালয়ার প্রায় মুখে মুখে বিদায় নিল বর্ষা। সাদা সাদা মেঘে এখন পুজো পুজো গন্ধ। বিধাননগরের আনাচে কানাচে দোল খাচ্ছে কাশফুল। ইদানিং মেজাজটাও খানিক ফিরেছে অনুব্রতর। তার আপত্তির পরোয়া না করে বাড়িতে দুটো বাইরের মেয়েকে ঢুকানো যে বিরক্তিটা ঠিকরে বেরোতো, তা যেন অনেকটা স্তিমিত এখন। তার মানে কিন্তু এই নয় করবের কাজটাকে সে মন থেকে মেনে নিয়েছে। মনের সঙ্গে মোটামুটি একটা বোঝাপড়া করে নিয়েছে মাত্র। করবী যদি বুড়ো বয়সে পুতুল খেলে আনন্দ পায়, পুতুলদের খাইয়ে দায়ে নাড়াচাড়া করে তার চিত্ত প্রফুল্ল থাকে, অনুব্রত কেন তাতে ব্যাগরা দিয়ে গৃহশান্তি গোচাবে? শুধু নিজেকে সে খানিক তফাতে সরিয়ে রেখেছে। পারতপক্ষে রূপসা সম্পূর্ণর প্রসঙ্গ তোলে না। সে যে রূপসা মেয়েটা ঢ্যাংডেঙিয়ে বন্যার টান হাতার মা গেল, তখন থেকে অনুব্রতের মুখে কুলুপ। রবিবার বলে মেয়েটা যে মঙ্গলবার ফিরল, তা নিয়েও টু শব্দটি নেই। কেনই বা অযাচিত মন্তব্য করে খোঁচা খাবে করবীর? অবশ্য করবী তাকে নিজে থেকে বলল, রূপসা নাকি ফোনে জানিয়েছিল সে একবার বাড়ি ঘুরে আসবে। ঘাটাল থেকে বহরমপুর যে মোটে সোজা রাস্তা নয়, মেয়েটা সেখানে আদৌ গেল না 2 দিন কোথাও ফুর্তি মেরে এলো, সত্যি মিথ্যে যাচাই করার জন্য একবার মেয়েটার বাবাকে ফোন করা উচিত। কথাগুলো মাথায় উকি দিলেও ভুলে অনুব্রত কোনো পরামর্শ দেয়নি করবীকে। যার ম্যাও সে সামলাক। তা বলে অনুব্রত একদম চোখ কান বন্ধ করেও বসে নেই। সব লক্ষ্য রাখছে সে, সব। রূপসা তো অর্ধেক দিন বেলা অবধি গড়াগড়ি খেয়ে 12টার পর বেরোয়, কোনো কোনো দিন 2টো আড়াইটেই। অত দেরিতে ইউনিভার্সিটিতে গিয়ে কি করে? আদৌ যায় কি না কে জানে। ফেরে কিন্তু 8টা-9টা বাজিয়ে। সন্ধ্যাবেলায় কেমন কাজ থাকে রোজ। মানুষ চড়িয়ে চড়িয়ে চুল পাকিয়ে ফেলেছে অনুব্রত। রূপসা যে ইউনিভার্সিটির লাইব্রেরিতে বই খুলে বসে থাকে না, এ অনুব্রত হলফ করে বলতে পারে। দুপুরের খানাটিও তো আজকাল জুটে যাচ্ছে মাসিমার কল্যাণে। করবী যদিও বলে সে নাকি আলাদা করে মিল চার্জ দিয়ে দেয়। অনুব্রতকে শোনানোর জন্য বলে হয়তো, আদৌ সে দেয় কি না ঘোর সন্দেহ। সম্পূর্ণা মেয়েটির অবশ্য বেচালপনা কম, পড়ুয়া টাইপ, অনেকটা ছোটুর মতো। পড়াশোনার বাইরে আর কিছুতে মাথা ঘামায় বলে তো মনে হয় না। তবে সেও তো একদিন চমকে দিয়েছিল অনুব্রতকে। ইদানিং প্রোস্টেটের সমস্যা হচ্ছে, রাতে 2-1বার বাথরুমে যেতে হয়। সেদিন খুব তেষ্টা পাচ্ছিল। বাথরুম ঘুরে ফ্রিজ থেকে ঠান্ডা জল খেতে গিয়েছিল অনুব্রত। হঠাৎ মনে হলো কে যেন দাঁড়িয়ে ব্যালকনিতে। পা টিপে টিপে বসার ঘরে গিয়ে দেখে সত্যিই তাই। রেলিং ধরে ঝুঁকে থাকা প্রাণীটি সম্পূর্ণই বটে। টেরি পায়নি অনুব্রতর উপস্থিতি, এত বেহুশ। রাত 3টের সময় ওই বয়সের একটা মেয়ের ওভাবে দাঁড়িয়ে থাকা তো আদৌ সুলক্ষণ নয়। একমাত্র প্রেমে হাবুডুবু খেলেই বুঝি এটা সম্ভব। বায়ু চড়ে যায় কি না। কথাটা পরদিন করবীকে জানিয়েছিল অনুব্রত। বলবো না করেও তা করবী তেমন আমল দিল কই, বরং হালকাভাবে ভাসিয়ে দিল অনুব্রত নাকি ওসব নিয়ে মাথা না ঘামালেই ভালো। এরপর তো অনুব্রতর উদাসীন হয়ে থাকাটাই সঙ্গত নয় কি? শুধু খাও দাও, ঘরে ডিউটি করো, ঘুমোও। আজও দুপুরে ঘুমোচ্ছিল অনুব্রত। সুখনিদ্রাটি ভাঙল প্রতিমার ডাকে, মামা আপনার চা। অনুব্রত সাইড টেবিল থেকে চশমাটা নিয়ে চোখে জড়ালো। সময় দেখল দেওয়াল ঘড়িতে 4:45। কাপ হাতে তুলে বলল, এত দেরি করলি কেন? আপনি আজ অনেক পরে শুলেন তো? তা ঠিক, দুপুরে আজ অনুব্রত টিভিতে জমে গিয়েছিল বটে। সরকারি দুর্নীতির বিরুদ্ধে জোর একটা হুল্লাগুল্লা শুরু হয়েছে দিল্লিতে। রামলীলা ময়দানে মঞ্চ বানিয়ে গরম গরম বক্তৃতা দিচ্ছিল কয়েকজন। পুলিশ গিয়ে পিটিয়েছে তাদের, তাই নিয়ে তুমুল শোরগোল। দেখতে ভারী মজা লাগছিল অনুব্রতর। যে দেশে রাজা থেকে ভিখিরি সকলে গলা অবধি দুর্নীতির পাকে ডুবে, সেখানে আন্দোলন খেলায় তো সেরা বিনোদন। যারা চেল্লাচ্ছে তাদের ধরে গদিতে বসিয়ে দিলে তেনারা যে কী করবেন
ভাবলে অনুব্রতর পেট গুলিয়ে হাসি উঠে আসে। ডিভিসিতে থাকার সময় তো দেখেছে মাথা থেকে পা পর্যন্ত কত টাকা খাওয়া চলে। অনুব্রত ব্যাপারটায় পেরে ওঠেনি, সেটা তার গুণ না দোষ কে জানে। চোর হওয়ার মতো বুকের পাটা ছিল না বলে হয়তো সাধু পুরুষ হয়ে গেছে সে। শুধু কষ্ট করে দু চোখখানা বুজে থাকতে হয়েছে, এই যা। করবী ঘরে ঢুকেছে, ওয়ার্ডরোবের দিকে যেতে যেতে বলল, আর লেট করো না, চা খেয়ে এবার তৈরি হয়ে নাও। আগে তুমি রেডি হও। চুল তো বেঁধেই নিয়েছি, আর তো শুধু শাড়ি পরা। করবী পাতলা হাসল। সময় তো তোমারই লাগবে, পুজোর আগে শ্বশুরবাড়িতে দিতে থুতে যাচ্ছ, জামাই মানুষ, একটু সাজুগুজু না করে গেলে চলে? অনুব্রত ঠোঁট বেঁকালো। হ্যাঁ, নতুন জামাই বলে কথা, আমাদের বিয়ের 50 পূর্তির যেন আর কত বাকি। আমারও তো হিসেব নেই, শুধু মনে আছে পাক্কা 3 বছর পর রাজা হয়েছিল। সে রাজার এখন 39 পেরিয়ে 40। তুমি তো প্রতিমার মতো করে বলছো গো। সে যে বছর ক্যানিংয়ে বড় ঝড়টা হলো। বলতে বলতে হেসে ফেলল অনুব্রত। একটু যেন দূরমনস্ক সহসা। কি তীব্র গতিতে যে কেটে গেল জীবনটা। এই তো সেদিন চাকরিতে ঢুকল, চন্দ্রপুরায় জয়েন করে ফ্যাল ফ্যাল চোখে পেল্লায় বয়লারগুলো দেখছিল। তারপর একদিন বাবা খবর দিল, তোমার জন্য মেয়ে পছন্দ করা হয়েছে, এসে দেখে যাও। পাত্রী দেখতে যায়নি অনুব্রত, স্টুডিও তোলা করবীর ফটোগ্রাফটি অবলোকন করেই সম্মতি জানিয়েছিল বিয়েতে। তাদের হর্তকি বাগানের ভাড়া বাড়ি থেকে করবীদের শ্যামপুকুর কতটুকুই বা পথ। বিয়ের দিন ওইটুকু যেতে অনুব্রত ঘেমে নেই একসা। ইঞ্জিনিয়ারিং কলেজের এক সহপাঠী ছিল গাড়িতে, স্বদেশ। পিঠে চাপড় মেরে সে অবিরাম সাহস জোগাচ্ছিল অনুব্রতকে। তাও তারপর বরণ শঙ্খধ্বনি, মেয়েদের উলু, 7 পাকে ঘোড়া, বাসর ঘর, সব যেন কেমন ঘোরের মতো। বাসরে গান গেয়েছিল করবী, চাঁদের হাসি বাঁধ ভেঙেছে। মাঝে এতগুলো বছর কেমন হুশ করে কেটে গেল সময়টা। অনুব্রত বিড়বিড় করে বলল, ভাবা যায় না। করবী ঠিক শুনতে পেয়েছে, জিজ্ঞেস করল, কি ভাবা যায় না? কিছু না। সাইড টেবিলে কাপ ডিশ রেখে অনুব্রত খাট থেকে নামল। শাড়ি বের করে পড়ছে করবী। তাকে দেখতে দেখতে বলল, তুমি আজকাল আর গান গাও না। হঠাৎ এ কথা? না, এমনিই মনে হলো, এককালে তুমি বেশ গাইতে তো। সে তো আমি ভালো নাচতেও পারতাম। বিয়ের আগে মহাজাতি সদনে নৃত্যনাট্য করেছি, তুমি তো খবরের কাগজের কাটিংও দেখেছ। তা বলে এখনও কি তা থই থই করতে পারবো? গুণগুলো কিন্তু তোমার এক্সপ্লোর করা উচিত ছিল। ঢং করো না, 2 ছেলে সামলাতে জীবন চলে গেল। কিভাবে রাজা ছোট বড় হলো তুমি তো টেরই পেলে না। উদয়াস্ত ওদের পিছনে সময় ব্যয় করতে গিয়ে নাচ গানের শখ কোথায় যে পালিয়ে গেছে। কথাটার বুঝি একটা সূক্ষ্ম খোঁচা আছে অনুব্রতকে লক্ষ্য করে। করবী সর্বদাই প্রতিপন্ন করতে চায় রাজা ছোটুর জন্য ও একাই শুধু প্রাণপাত করেছে। অনুব্রতরও যে তাতে একটা বড়সড় ভূমিকা ছিল ভুলে যায় করবী। হয়তো করবীর মতো ততটা সঙ্গ দিতে পারেনি ছেলেদের, নিত্যদিনের প্রয়োজনে ততটা লাগায়নি, তবু অনুব্রতও তো করেছে তার সাধ্য মতো। চন্দ্রপুর থেকে দুর্গাপুরে এলো, তারপর হঠাৎ বদলি হয়ে মেজিয়ায়। 5 ছেলেদের লেখাপড়ার ক্ষতি হয়। করবী আর রাজা ছোটকে হর্তকি বাগানের বাড়িতে রেখে একা মেজিয়ায় গিয়ে থাকেনি সে। 2-1 মাস নয়, টানা 5-5টা বছর। সংসারী মানুষের একা থাকার অসুবিধেগুলো সে তখন মানিয়ে নিয়েছিল তো। কেন? ভবিষ্যতে কোনো একদিন তারা সকলে মিলে একত্রে একটা নিটোল সংসারে বাস করবে, এমন একটা স্বপ্ন চোখে ছিল বলেই না। স্বপ্নপূরণ কি হলো আদৌ? তবু কেন যে করবী নিজেকে একা দুঃখী ভেবে হাহুতাশ করে। অনুব্রত অবশ্য ওসব প্রসঙ্গে গেল না, হালকা মেজাজে বলল, আবার শুরু করে দাও, নাচতে হয়তো পারবে না, গানই সই। খেপেছ? গলা দিয়ে এখন যা সুর বেরোবে কাকচিল না পালায়। করবী হাসছে। আজে বাজে কথা রাখো তো,
দিন ক্রমশ ছোট হচ্ছে। শ্যামপুকুর পৌঁছতে সন্ধে হয়ে যাবে। অগত্যা গাছ হাড়া দিতেই হয়। প্যান্ট শার্টে সে বেশি স্বচ্ছন্দ, তবে আজ পাজামা পাঞ্জাবি পরল অনুব্রত। গাড়ির চাবি নিয়ে নামল নিচে। গ্যারেজ খুলল। পুরনো ঢাউস গাড়িখানা বেচে বছর 7 হলো একটা ছোট সিডান কিনেছে। ট্যাক্স, ইলেকট্রিক বিল, ব্যাংক ট্যাঙ্ক ছাড়া এদিক ওদিক যেতে হলে নিজেই গাড়িটা নিয়ে বেরোয়। তেল সার্ভিস এখনও ভালোই, অবশ্য যত্নাত্তি করতে হয় নিয়মিত। গাড়ি রাস্তায় বের করে ফেদার ডাস্টার দিয়ে ধুলো ঝাড়ছিল অনুব্রত। করবী নামল। হাতে খানতিনেক প্লাস্টিকের প্যাকেট। সাজের ফিনিশিং টাচটা বেশ ভালো দিয়েছে করবী। কপালে একখানা চাকা টিপে ভারী ভরভরন্ত দেখাচ্ছে মুখখানা। করবীকে পাশে বসে অনুব্রত স্টার্ট দিল গাড়িতে। মোড়টাও পেরোয়নি। করবী বলে উঠল, একটা ভুল হয়ে গেল তো। কিছু ফেলে এসেছ বুঝি? না না, মেয়ে দুটো যদি এখন আসে, প্রতিমা কি জলখাবার দেবে? টেনশন করছো কেন? প্রতিমা যথেষ্ট ওস্তাদ, ঠিক ম্যানেজ করে নেবে। তবু রূপসা কাল সকালে বহরমপুরে যাবে। তাই কি আজ বাড়তি খাতির? দেবীপক্ষের চতুর্থী স্পেশাল? মনে এলেও বাক্য দুটো গিলে নিল অনুব্রত। জিজ্ঞেস করল, আর তোমার ছোট কন্যাটি কবে পুজোর ছুটিতে যাচ্ছে? পরশু, ষষ্ঠীর সকালে। সম্পূর্ণার বাবা আসবে নিতে। জানো তো, ওদের ছুটি এখন খুব কম। লক্ষ্মী পুজোর পরই দুজনের ইউনিভার্সিটি খুলে যাবে। অর্থাৎ দিন 10 বিরতি, তারপরই বাড়ি ফের সরগরম। এই কটা দিন বাড়ি কিন্তু খুব ফাঁকা ফাঁকা লাগবে। বড্ড বেশি মায়া বাড়িয়ে ফেলছো করবী। চেক করো। মায়ের বাঁধনে আটকা পড়া ঠিক নয়, ছিঁড়তে বড্ড কষ্ট হয়। স্বগতোক্তির মতো বলল করবী, কিন্তু কথাটা যেন ছড়িয়ে গেল বাতাসে। একটু যেন গুমোট হয়ে গেল গাড়ির অন্তর। মুখে আর শব্দটি নেই স্বামী স্ত্রীর। অনুব্রত গাড়ি চালাচ্ছে নীরবে। পথঘাটে যত্রতত্র প্যান্ডেল। ঠাকুর দেখার ভিড় নিয়ন্ত্রণ করতে বাঁশ বাঁধা হয়েছে ফুটপাথে। আলোর রোশনায়ে ঝলমল করছে শহর। আজই কত লোক, যেন শুরু হয়ে গেছে পুজো। ট্রাফিক জ্যামে আটকেছে গাড়ি, আর নড়ছেই না। অনুব্রত বিরক্ত মুখে বলল, এখন রাস্তায় বেরোনোর কোনো মানে হয়? একেবারে বিজয়ের পর গেলে পারতে, এক ঢিলে 2 পাখি মেরে আসা যেত। যা, তা হয় না কি? পুজোর জামা কাপড় পুজোর পরে দেব? যত সব জোলো সেন্টিমেন্ট। তুমি ওদের কিছু দেবে, ওরাও আমাদের রিটার্ন দেবে। বাৎসরিকে দেওয়া নেওয়ার খেলাটা কদিন আগে পরে হলে কি এসে যায়? তুমি তো বলবেই, তোমার তো ওসবের বালাই নেই। অনুব্রত হুলটা তেমন গায়ে মাখল না। তারা 4 ভাই বোন। বড়দা বছর 3 আগে কিডনির অসুখে মারা গেছে। দিদি থাকে কল্যাণী, ছোট ভাই বজবজ। যোগাযোগ আছে বটে, তবে বেশিটাই ফোনে। বাবা মা চলে যাওয়ার পর থেকে সুতোগুলো যেন অনেক ঢিলে হয়ে গেছে। ভাই বোনদের মধ্যে দেওয়াত হওয়ার চলও আর নেই। বাতের ব্যথায় প্রায় পঙ্গু দিদি তবু ডাকে ভাই ফোটায়। যা হয় না প্রতি বছর, তবে গেলে বড় খুশি হয়। তখন নিয়মরক্ষের মতো কিছু একটা হাতে করে নিয়ে যায়। পৃথিবীতে সবাই যার তার। রাজা ছোটুরার আলাদা করে কি দোষ? যানজটে ঠেলে শ্যামপুকুর পৌঁছতে প্রায় ঘণ্টাখানেক লেগে গেল। সরু গলিতে গাড়ি রাখাও এক হাঙ্গামা। মুড়ি মিস্ত্রির মতো গাড়ি কিনছে লোকে। পথে গ্যারাজ। সেখানে উটকোযানের ঠাঁই মেলা মুশকিল। তার উপর পাশে একটা পুজো, তারা অনেকটা জায়গা খেয়ে নিয়েছে। করবীর বাপের বাড়ি থেকে বেশ খানিকটা দূরে গাড়ি রাখতে হলো অনুব্রতকে। অতপর গাড়ি লক করে পায়ে হাঁটা। পুরনো দোতলা বাড়ির একতলায় বেল টিপতেই দরজা খুলেছে স্নিগ্ধা। গোলগাল গিন্নিবান্নি মুখে খুশি উতলে উঠল। এত দেরি করলে যে তোমরা? মাঝরাতের আগে পৌঁছেছি, এই না ঢের। অনুব্রত মন্তব্য ছুড়ল। নেক্সট টাইম এই বাড়ি এলে গাড়ি আর নইব চ।
বুঝেছি, জামাইবাবুর খুব পরিশ্রম হয়েছে। বসুন, একটু শরবত করে আনি। বাইরের ঘরটি রীতিমতো বড়সড়, পুরনো আসবাবে সাজানো গোছানো। অনুব্রত আদ্যিকালের সোফায় বসল। করবী ঢুকে গেল ভেতরে, মায়ের সঙ্গে দেখা করতে। গ্লাস হাতে ফিরেছে স্নিগ্ধা, পেছনে কাঞ্চন। ঠাট্টার সুরে বউকে বলল, সন্ধেবেলা জামাইবাবুকে শুধু লেবুর রস দিচ্ছ? অনুব্রত রসিকতা করে উত্তর দিল, যে দ্রব্যটি পেলে গাড়ি চালানোর ধকলটা কাটত সেটা তো তুমি রাখো না ভায়া। দু চুমুক হুইস্কি মারলে শরীরটা তরতাজা হয়ে যেত। ষাট পেরোনো বেটে খাঁটো কাঞ্চন বসেছে অনুব্রতর মুখোমুখি। অনুযোগের ভঙ্গিতে বলল, এই বয়সে কেন অযথা স্ট্রেস নিচ্ছেন? একটা ড্রাইভার রাখলে তো পারেন। হ্যাঁ, রিটায়ার্ড মানুষ ড্রাইভার পুষবে। ও কথা বলবেন না জামাইবাবু। অমন ঘ্যামচ্যাক বাড়ি, একতলা লিজ, মোটা পেনশন, দুটো জুয়েল ছেলে, আপনার আবার কিসের অভাব? তার উপর এখন পেইং গেস্ট বসিয়েছেন, তার কাছ থেকেও 2-4 পয়সা আসছে। কাঞ্চন চোখ টিপল। আপনার পয়সা খাবে কে বলুন তো? নিচকে মজা করে বলছে কাঞ্চন, তাও অনুব্রতর গা চিরবিড়িয়ে উঠল। বিশেষ করে পেইং গেস্টের প্রসঙ্গটি তার একেবারেই না পছন্দ। দেতো হেসে বলল, 5 ভূতের পেটে যাবে বোধ হয়। টুকটাক রঙ্গরসিকতা চলছে শালা জামাইবাবুর। ব্যাংকে চাকরি করত কাঞ্চন। বছর 2 হলো অবসর নিয়ে আবার কোথায় পার্ট টাইম ধরেছে। সঞ্চয় তারও নেহাত কম নয়। ফ্ল্যাট কেনার চক্করে যায়নি। আদ্যিকালের বাড়িতে নামমাত্র ভাড়ায় দিব্যি রইসি চালে থাকে। যা গলির ভিতর বাড়ি, প্রমোটার ছুঁয়ে দেখবে না কখনো। মায়ের পিছনে বিস্তর খরচাপাতি করে কাঞ্চন। ডাক্তার বদ্যি ওষুধ তো আছেই, তার উপর 2খানা আয়াও রেখে দিয়েছে। হয়তো একটু চাপ পড়ে, কিন্তু মুখ ফুটে দিদি জামাইবাবুকে কাঞ্চন কিছু বলে না। মায়ের খরচ ভাগ করার কথা করবী বলেছে বার কয়েক, কাঞ্চন এড়িয়ে গেছে। সম্ভবত ভাগের মা শব্দবদ্ধটিতে তার আস্থা নেই, কিংবা শব্দটিকে সে ভয় পায়। শেফালি আসছে ঘরে, তার হাত একদিক থেকে ধরে আছে আয়া, অন্যদিকে করবী। নড়বড়ে পায়ে ঘরের মাঝখানে দাঁড়ালো। ঘোলাটে চোখ নিরীক্ষণ করছে অনুব্রতকে। কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করল, তুমি ভালো আছো? মুখে জবাব দিয়ে লাভ নেই, শুনতে পাবে না। অনুব্রত বড় করে ঘাড় হেলালো। আমিও ভালো আছি, রুমু আমায় কমপ্লেন কিনে দিয়ে গেছে। অনুব্রত চেঁচিয়ে বলল, খুব ভালো, রোজ 2 বেলা খান, শরীরে জোর পাবেন। ঝুমুও দিয়ে যায়, কেক, চকলেট, ক্রিম, বিস্কুট। শুনছ তো নাতনিদের প্রশংসা? স্নিগ্ধা গর্বিত গলায় করবীকে বলল। আর আমি যে সারাদিন ওর হ্যাপা সামলাই, সে কথা মা কখনো বলেন না। তুমি তো করোই, করবী হেসে বলল। রুমুঝুমু যে বিয়ের পর ঠাম্মা ঠাম্মা করে, এ তো কম কথা নয়। তা আছে কেমন মেয়ে দুটো? অনুব্রত জিজ্ঞেস করল। পুজোর সময় আসছে বাপের বাড়ি? তারা তো সব সময় আসছে। কাঞ্চনের গলাতে গর্বিত পিতার ভাব। অফিস ফেরত সপ্তাহে 1-8 দিন ঢু মারেই, পুজোতেও নিশ্চয়ই। কথার মাঝে হঠাৎই ছন্দপতন, স্বর বেজে উঠেছে শেফালির। তোমরা হাতে করে কিছু আনলে না যে বড়। লজ্জায় অনুব্রতর মাথা কাটা যাওয়ার জোগাড়। সর্বদাই তো মিষ্টি ফিষ্টি কিছু নিয়ে ঢোকে এ বাড়িতে, আজই কিনে বেমালুম ভুলে গেল। করবীরও কি আক্কেল, একবার মনে করিয়ে দেবে তো? মহিলারও খুঁড়ে খুঁড়ে দণ্ডবত। কে বলে 86 বছরের শাশুড়ি ঠাকুরনটির মগজে মরচে ধরেছে? করবী বুদ্ধি করে সামাল দিল। সোফায় রাখা প্লাস্টিকের প্যাকেট তুলে বলল, কে বলে কিছু আনিনি? এই তো। শেফালির চোখ পিটপিট। ওটা কি? তোমার নতুন ড্রেস, পুজোয় পরবে। সাদার উপর প্রিন্ট নাইটি জোড়া বের করে মেলে ধরল করবী। শেফালি ভারী খুশি, দেখছে ছুঁয়ে ছুঁয়ে। কাঞ্চন মুচকি হেসে বলল, তোর কপাল খুলল রে দিদি, এখন যে আসবে তাকে নাইটির গল্প শোনাবে।
করবীও তা জানে, হাসছে। আড্ডা হাসির মাঝেই সারা হলো পোশাক বিনিময় পর্ব। কাঞ্চন পেল দামি ব্র্যান্ডের শার্ট, স্নিগ্ধা মন্দির মন্দির পার সাউথ কটন শাড়ি, আর এক সেট পাজামা পাঞ্জাবি হলো অনুব্রতর। করবীরও বুটি বুটি তাঁতবস্ত্র বাড়ল একখানা। চিকেন কাটলেট এনে রেখেছিল কাঞ্চন, মোড়ের মিষ্টি দোকানের লোভনীয় রসমালাইও। খেয়ে পেট ঢাক, এবার ওঠার পালা। পথে ঘাটে ভিড় এখন চতুর্গুণ। সম্মুখ গতিতে এগুচ্ছে গাড়ি। অনবরত ক্লাস ব্রেক করতে করতে অনুবরতার হাঁটু টনটন। বাইরে ঢাক আর কলরোলে কানের পর্দার থরথর দশা। তার মধ্যে করবী বলল, মা একদম ছেলে মানুষ হয়ে গেছে। স্বাভাবিক। অনুব্রত স্বরে গোপন শ্লেষ। তোমরা সবাই যা প্যাম্পার করো। তা তুমি যাই বলো, মার ভাগ্যটা একবার ভাবো। ছেলে মেয়ে বউ নাতনি সকলের অ্যাটেনশন পাচ্ছে, সবাই সাধ্যমতো মায়ের জন্য কিছু করছে। করবী ম্লান হাসল। আমাদের এই বয়সে কি হাল হবে? আগে ওই বয়সে পৌঁছাও তো, তখন ভাববে। তখন কি ভাবাভাবির ক্ষমতা থাকবে? এটুকু এখনই বুঝছি, ওসব সেবাটা বা আমাদের কপালে নেই। থাকার দরকারটা কি? কেন অন্যের উপর ডিপেন্ড করব? ফ্যালো করি, মাখো তেল, এটাই দুনিয়ার সেরা প্রিন্সিপাল। করি থাকাটাই বেশি জরুরি, বুঝলে? আসলে সার্ভিস টাকায় দেয়। বলা খুব সোজা স্যার। মায়ের মতো দশা হলে টাকা করির কি মূল্য? ওরকম সিচুয়েশন হবে কেন? তার আগে পুট করে মরে যাব, দেখে নিও। চাইলেই যেন সব হয়। কার কপালে হয়ে পড়ে থাকা নাচছে কে বলতে পারে? অনুব্রত চুপ করে গেল। এই ভাবনাটাকে সে কোনোদিনও মনে ঠাঁই দিতে চায় না। করবী কেন যে খুঁচিয়ে খুঁচিয়ে স্মরণ করায়? সত্যি কি করবী ভবিষ্যতের কথা ভেবে ভয় পায়, নাকি বোঝাতে চায় অনুব্রতকে? বাকি রাস্তাটা চুপচাপই কাটল। সল্টলেকে ঢোকার পর গতি বেড়েছে গাড়ির। বাড়িতে পৌঁছে নিশ্চিন্ত। করবী প্যাকেট ম্যাকেট নিয়ে ভেতরে চলে গেছে। গ্যারাজে গাড়ি ঢুকিয়ে শাটার নামাচ্ছিল অনুব্রত। একতলার তামিল ব্যাংক অফিসারটি বাড়িতে ফিরছে। অনুব্রতকে দেখে দাঁড়িয়ে গেল। গুড ইভিনিং মিস্টার মৈত্র, হ্যাপি দুর্গাপূজা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। একটা রিকোয়েস্ট ছিল, ভাঙা ভাঙা গলায় বলল রঙ্গনাথন। একটা বাথরুমের সিস্টার্ন ইজ নট ওয়ার্কিং। কাইন্ডলি প্লাম্বারকে যদি একবার কল দেন। দেখছি পুজোর মুখ তো, এখন ওদের ধরা হয়তো দেশে পালিয়েছে, আই মিন উড়িষ্যায়। আমার কিন্তু খুব প্রবলেম হচ্ছে স্যার। আমার মিসেস আজই গিয়ে বলবে ভাবছিল। বললাম তো দেখছি। অনুব্রত সরে এলো। বাড়িঘর থাকার হাজারো হ্যাপা। আজ এটা সারাও, কাল ওটা মেরামত করো, ট্যাঙ্ক সাফা রাখো। এখন কোথায় প্লাম্বার খুঁজে বেড়াবে? রঙ্গনাথেনেরও বুড়ারি। থাকো তো দেবাদেবী। একমাত্র ছেলে হায়দ্রাবাদে পড়ছে। তিনখানা বাথরুমের একটা যদি গড়বড় করেই কে এসে যায়? হালকা হালকা বিরক্তি নিয়ে অনুব্রত উঠল দোতলায়। করবী ধারে কাছে নেই। দুই কন্যের দরজা খোলা, অর্থাৎ সেখানে গিয়ে ভিড়েছে। কিসের যে এত টান? পোশাক বদলে বসার ঘরে এসে টিভি চালিয়ে দিল অনুব্রত। প্রতিমা বোধহয় এতক্ষণ টিভি দেখছিল। একটা বিনোদনের চ্যানেল ফুটেছে পর্দায়। ঘুরিয়ে খবরে ঢুকে পড়ল। এখনও সেই দিল্লি নিয়ে চলছে তুলকালাম। প্রতিমা বোতল আর গ্লাস রেখে গেল, সঙ্গে কাচের বাটিতে বরফের টুকরো, প্লেটে বাদাম ভাজাও। গ্লাসে হুইস্কি ঢালতে ঢালতে অনুব্রত হেসে ফেলল। খাবে তো দু এক পেগ, তার আবার এত আয়োজন। তবু এই ব্যবস্থাটি না থাকলে যেন মন ওঠে না। সন্ধ্যাটা কেমন ফাঁকা ফাঁকা লাগে। আজ অবশ্য দু পেগে উঠবে। গোবদা কাটলেটখানা গজগজ করছে পেটে, অম্বল হয়ে যেতে পারে। আয়সী ভঙ্গিতে গ্লাস হাতে তুলে টিভির কাজিয়ায় চোখ রেখেছে অনুব্রত। অমনি ল্যান্ডলাইন ঝনঝন। গ্লাস রেখে হাত বাড়িয়ে রিসিভারটা তুলল অনুব্রত। হ্যালো, আপনার বেয়াই বলছি, রঞ্জিত। শুভ সন্ধ্যা। ভেরি ভেরি শুভ সন্ধ্যা। ছোট শ্বশুরের গলা পেয়ে অনুব্রত একটু নড়ে বসল।
তা আছেন কেমন? কদিন সর্দি জ্বর মতো হয়েছিল, এখন ফার্স্ট ক্লাস। রঞ্জিতের গলায় বেশ ফুর্তি ফুর্তি ভাব। এদিকে তো একটা কাণ্ড হয়েছে। কি হলো? আমার কন্যাটি, মানে আপনার ছোট বৌমা, জব্বর এক সারপ্রাইজ দিয়েছে। তাই নাকি? কীরকম? আজ বিকেলের ফ্লাইটে হঠাৎ পুচকুনকে নিয়ে হাজির। অনুব্রত জোর নাড়া খেয়ে গেল। শ্রাবন্তী এসেছে বাপের বাড়িতে, অনুব্রতদের না জানিয়ে? অনুব্রত গলা দিয়ে শুধু বেরোলো ও। রঞ্জিত আহ্লাদিত স্বরে বলল, নিন ধরুন, আপনার বৌমা পাশে দাঁড়িয়ে আছে, কথা বলুন। মাঝে কয়েকটা সেকেন্ড। এবার ও প্রান্তে শ্রাবন্তীর রিনরিনে কণ্ঠ। হ্যাঁ বাবা, দুম করে চলে এলাম। আপনি কেমন আছেন? ভালো। মা? আমরা সবাই ভালো। অনুব্রতর গলায় একটু ভারী হলো। ছোটুর মার মুখে শুনেছিলাম এবছর নাকি কলকাতায় আসবে না। সেরকমই তো প্ল্যান ছিল, হঠাৎ ইচ্ছে হলো। আমার আর পুচকুনের তো এখন নবরাত্রির ছুটি চলছে। পুচকুনটাও খুব বায়না ধরল। ও, তা আছো কদিন? দশমীতে ফিরে যাব। সপ্তমীর সকালে আমি সল্টলেকে যাচ্ছি। ওদিন হলে আপনাদের সঙ্গে কাটিয়ে আসব। ও, তোমার শাশুড়িকে ডাকবো, কথা বলবে? থাক, পরে ফোন করব ক্ষণ। শ্রাবন্তী যখন কথা বলছিল, ঢাকের বাদ্যি শুনতে পাচ্ছিল অনুব্রত। ফোন রাখার পরেও বাজনাটা যেন রয়ে গেছে কানে। কানে নয়, বুকে। শ্রাবন্তী কলকাতায় এসে একবার সল্টলেক না ছুঁয়ে সোজা টালিগঞ্জ চলে গেছে। এটা কেন যে অনুব্রত মানতে পারছে না। শ্রাবন্তীর কোনটা চমক? হঠাৎ কলকাতায় আগমন, নাকি সরাসরি বাপের বাড়ি গিয়ে ওঠা? তা উঠুক না। অনুব্রতদের আগে জানালে তারা কি বাধা দিত? আর ওই রঞ্জিত সেনগুপ্ত যতই সারপ্রাইজ সারপ্রাইজ বলে চেঁচাক, নির্ঘাত জানত মেয়ের আসার কথা। নিজেই হয়তো মেয়েকে বলেছে, আগ থেকে কিছু জানাস না। যত সব গাড়োয়ানি রসিকতা। উঠে গিয়ে শোয়ার ঘর থেকে নিজের মোবাইলটা নিয়ে এলো অনুব্রত। ছোটই উপহার দিয়েছিল। অনুব্রত তেমন দরকার না হলে ব্যবহার করে না। ছোটুর 10 সংখ্যার নম্বরটা মাথায় থাকে না। মোবাইলের সামনে জিরো বসিয়ে তোলা আছে। অনুব্রত লাগালো ফোনটা। বেশ খানিকক্ষণ ইংরেজি গান বাজার পর ছোটুর সাড়া মিলেছে। হ্যাঁ বাবা, বলো। তুই এখন কোথায়? অফিসে। এবার বেরোবো। কেন? এসব ফাজলামির কোনো মানে হয়? কেন, কি হলো? হঠাৎ শ্রাবন্তী কলকাতায় এসে বাপের বাড়িতে ঢুকে গেল, অথচ সে যে আসছে খবরটা পর্যন্ত দিলি না তুই। ও, এই ব্যাপার। ছোটুর স্বর নামলো। হঠাৎ বাই চাপলো, গেল। এখন তো জেনেছ, আর কি? তা বলে এখানে না এসে? আহা, একবার বাপের বাড়ির তো উঠতে পারে না? ওখানে কি বড় একটা পুজো হয় বলো তো? পুচকুন তো ওই লোভে গেছে। একটু থেমে থেকে ছোটু বলল, তাছাড়া সল্টলেকের বাড়িতে এখন স্পেসও তো কম। মানে? ওরা দুজন এলে জায়গায় কুলোবে না? তা নয়। একটু যেন অসহিষ্ণু শোনালো ছোটুর গলা। এটা শ্রাবন্তীর ডিসিশন, আমি কি করব? অর্থাৎ এই সিদ্ধান্তটাকে তুই পরোক্ষ সাপোর্ট করছিস? তোর বাবা মার খারাপ লাগতে পারে জেনেও? কামন বাবা, আমার সাপোর্ট করা না করায় কার কি এসে যায়? আমার খারাপ লাগা না লাগারই বা কে তোয়াক্কা করে? মানে? ছাড়ো, বলতে ভাল লাগছে না। তবু শুনি। দেখো বাবা, যার যার ডিসিশন তার তার। শ্রাবন্তীর বাপের বাড়ি গিয়ে উঠতে ইচ্ছে হয়েছে, উঠেছে। আমার ভালো লাগুক না লাগুক। ছোটুর স্বর নিরুত্তাপ। যেমন ধরো, তুমি আমাকে বা দাদাকে কিছু না জানিয়ে হুট করে একতলাটা লিজ দিয়ে দিলে। দাদা কি বলবে জানি না, কিন্তু আমার খারাপ লাগছে। কিংবা ধরো, বাড়িতে আমার ঘরে পেইং গেস্ট বসিয়ে তারপর আমাকে খবর দিলে। তোমরা আমার সম্মতির অপেক্ষা করেছ? করনি। ঠিক কাজই করেছ। আমার ভালো লাগুক না লাগুক, আমি তো সত্যি বাধা দেওয়ার কেউ নই। পেইং গেস্ট আমি বসাইনি ছোটু, ওটা তোর মায়ের শখ। ছাড়ো, সব বুঝি।
তোমার গজগজানি আমি শুনেছি, কিন্তু বুকে হাত দিয়ে বলো তো, যদি আদৌ তোমার কনসেন্ট না থাকতো আমার ঘরে মা ঢোকাতে পারতো দুটো উটকো মেয়েকে? তা নয় রে, আসলে আমি তখন ভাবলাম তোর মা যখন চাইছে মার সঙ্গী মতো হবে। কেন নিজেকে ডিফেন্ড করছো বাবা? আমি তো তোমাদের কাউকে অ্যাকিউজ করিনি। তবে এটাও তোমাকে মানতে হবে, আমাদের অনেক সিদ্ধান্ত তোমাদের পছন্দ হবে না, যেমন তোমাদের অনেক সিদ্ধান্ত আমাদের পছন্দ হয় না। উই উইল লিড আওয়ার লাইফ অ্যাজ উই প্রেফার। তোমরাও তোমাদের মতো করে নিজেদের জীবন কাটাও। মাথায় যেন কেউ ঢাঙস মারছিল অনুব্রতর। কেটে দিল ফোনটা। বসে আছে নিথর। করবী ঢুকেছে ঘরে। চোখ কুঁচকে বলল, কি ব্যাপার, গ্লাস সাজিয়ে চুপ করে বসে আছো যে বড়? অনুব্রত জবাব দিল না। করবী সন্দিগ্ধ মুখে তাকালো। কি হলো, শরীর খারাপ লাগছে? না, ভাবছিলাম পুজোর সময় কোথাও একটা ঘুরে আসি। কোথায় যাবে? দীঘা, পুরী? কোথাও জায়গা মিলবে না। কল্যাণীতে যাই চলো, দিদির বাড়ি। সপ্তমীর দিন ভোর ভোর বেরিয়ে পড়ি। হঠাৎ এমন ইচ্ছে? শ্রাবন্তী পুচকুনকে নিয়ে এখন কলকাতায়, বাপের বাড়ি। সপ্তমীর দিন দর্শন দিতে আসবে। করবী ফ্যাল তাকিয়ে, কিছু যেন তার বোধগম্য হচ্ছে না। অনুব্রত তেতো হাসল। বুঝলে না তো, ছোট আমায় আজ ভালো শিক্ষা দিয়েছে। ওদের জীবন ওদের জীবন, আমাদের জীবন আমাদের জীবন। বেড়ে চলেছে, তাই না? অনুব্রতর হাতে হাত ছোঁয়ালো করবী। ঠোঁট কামড়ে কান্না চাপছিল অনুব্রত। গোড়াবাজার থেকে হেঁটেই ফিরছিল রূপসা। দুপুরে অরুন্ধতির বাড়িতে নেমন্তন্ন ছিল আজ। ব্যাপক খাইয়েছে। ইলিশ, ভেটকি, চিংড়ি, মাছের একেবারে ছড়াছড়ি। অরুন্ধতির মায়ের উপরোধে পড়ে শেষ পাতে ছানা পড়া পর্যন্ত নিতে হলো। কি কিটকিটে মিষ্টি! কেন যে লোকে ছানা পড়ার এত সুখ্যাতি করে? ওতে আছেটা কি? গাদাখানেক ক্যালোরি ছাড়া। লাভ হলো একটাই, মুখটা এখনও মেরে আছে। ওদিকে পেটও আয়টাই। রাতে আর রূপসা কিছু খেতে পারবে বলে মনে হয় না। তবে দুপুরটা আজ কাটল বেশ। বিয়ের পর সে যে অরুন্ধতী বরের লেজ ধরে দুবাই পাড়ি দিয়েছিল, তারপর এই প্রথম ফিরল দেশে। বাচ্চা হবে অরুন্ধতীর। ডিসেম্বরে এক্সপেক্টেড ডেট। এখন বেশ কয়েক মাস বাপের বাড়ি আলো করে থাকবে। কলেজের বন্ধুদের অনেকে পুজোর সময় আসে বহরমপুরে। তাদের সবাইকে নিয়ে একটা জমায়েত মতো করতে চেয়েছিল অরুন্ধতী। প্ল্যানটা সফল হয়নি। হাজির সাকুল্যে মোটে 3 জন, তাতেই নরক গুলচার। কেয়া আর শিলার হাসিতে যেন কেঁপে কেঁপে উঠছিল অরুন্ধতীদের ক্লাইভের আমলের বাড়িটা। বিয়ে হয়ে কারুরই মুখে রাগঢাক নেই। আদিরসের ফোয়ারা ছোটা ছিল 3 জনে। রূপসার তো এক এক সময় কান ঝাঁঝা করছিল রীতিমতো। ভাবতে অবাক লাগে, এই কেয়া, শিলা, অরুন্ধতীরা কি মুখচোরা ছিল কলেজে। বিয়ে ব্যাপারটা সত্যি মেয়েদের অনেক বদলে দেয়। অরুন্ধতীর বদলটা তো দেখার মতো। রূপসার এখনও চোখে ভাসে রোগাসোগা মেয়েটার মিষ্টি মিষ্টি মুখখানা। সে এখন কি গোলগাপ্পা! সর্বাঙ্গে তার চেক নাই। মোমে মাজা ত্বক, প্লাক করা ভ্রু, কায়দা করে কাটা চুল, গলায় সরু প্ল্যাটিনামের চেন। সচ্ছলতা যেন উপচে পড়ছে। এরকম একটা আদুরে আদুরে জীবনই তো চেয়েছিল অরুন্ধতী। রূপচর্চা ছাড়া আর কিছু করতে হবে না। দেশ কাল সময় নিয়ে কোনো চিন্তাভাবনা থাকবে না। শুধু একটা বিলাসবহুল সংসারের রানী হয়ে পায়ের উপর পা তুলে জীবনটা কাটিয়ে দেবে। কি আশ্চর্য, তাই তো পেয়েছে। স্বপ্ন তাহলে সফল হয় কারো কারো। কেয়া, শিলা অবশ্য খারাপ নেই, দিব্যি বর সোহাগী। বউটি হয়ে সংসারপাতি করছে। কেয়া তাও একটা স্কুলের প্যারা টিচার। শিলা নিছকই গৃহবধূ। এখনও বাচ্চা কাচ্চা না হলেও সংসারই যে তাদের জীবনের একমাত্র অভিমুখ, তা ওদের কথাবার্তা শুনলেই বোঝা যায়। রূপসা আপন মনে হাসল একটু। অদূরে বহরমপুর সেন্ট্রাল জেলের উঁচু পাঁচিল। সেদিকে তাকালো ক্ষণিক। আবছাভাবে মনে হলো
ভেতরের কয়েদিগুলোর জীবনের সঙ্গে তার বান্ধবীদের গার্হস্থ্যের কতটুকুই বা প্রভেদ। অন্তরের কেউ তো বাইরের জগৎটাকে দেখতে পাচ্ছে না, একটা বাঁধা গণ্ডির মধ্যে পার করে দিচ্ছে সময়। বান্ধবীরা স্বেচ্ছায় বন্দিত মেনে নিয়েছে, কয়েদিরা নিরুপায়, এটুকুই যা তফাৎ। রূপসাকে যদি ওই বোদা বোদা জীবন পালন করতে হয়, না, রূপসা ভাবতেই পারে না। মা বাবা তো কবে থেকে হত্যে দিয়ে পড়ে আছে। রূপসা একবার মুখের কথা খসালেই নেমে পড়বে ময়দানে, ঢুঁড়ে ঢুঁড়ে ঠিক হাজির করবে কোনো তথাকথিত সুপাত্র। রূপসা ওই পাঠশালায় যাচ্ছে না, আসলে যেতেই পারছে না। মগজে একটা পোকা ঢুকে গেছে যে, কোনো ছকে বাঁধা সংসারের গণ্ডিতে আর তো স্থিত হতে পারবে না সে। এই বড়সড় পৃথিবীটায় রূপসার যে আরও কিছু ভূমিকা আছে, এটা সে ভোলে কেমন করে। ধারণাটার মধ্যে হয়তো খানিকটা ছেলে মানুষে আছে, হয়তো বা খানিক অপরিপক্কতা, কিন্তু রূপসার কাছে বুঝি এটাই প্রাজ্ঞতা। কিছুতে সে ভিড়ের একজন হতে চায় না। বিকেল প্রায় শেষ, কার্তিক মাস পড়ে গেছে। এখন চুপ করে সন্ধে নেমে যায়। বাতাসে একটা পলকা শিরশিরে ভাব, কাছারি ময়দানে কুয়াশার আভাস। বড় মাঠটার ধারে হঠাৎ কলেজের রবিউলের সঙ্গে দেখা। রবিউল খেয়াল করেনি, হনহনিয়ে পেরিয়ে যাচ্ছিল। রূপসায় ডাকল তাকে, কী রে, চললি কোথায়? বাস ধরব রে, খাগড়ায় একটা কাজ আছে। রবিউল থেমেছে, তুই কবে এলি? সে তো প্রায় 1 সপ্তাহ, পঞ্চমীর দিন। তাহলে তো ফেরার সময় হয়ে এলো। তোর কাজকর্মের কদ্দূর এগোচ্ছে? অহিস্তা অহিস্তা, তুই আর নেটে বসছিস না? লাভ নেই, পাবো না। স্কুল সার্ভিসের জন্য প্রিপেয়ার করছি, ওটা যদি লেগে যায় তো। স্কুলে গেথে যাবি? এমএতে তোর অত ভালো রেজাল্ট ছিল। ওটাও ছিল লাক, নেটে 3 বার বসে পেলাম না, সেটাও লাক। স্কুলে চাকরিটা লেগে যাওয়ার সম্ভাবনা বেশি, তাই ওই পথে এগোই। আর দুটো একটা কথা বলে নিজের পথে এগোলো রূপসা। রবিউলের জন্য খারাপ লাগছিল। এত ব্রাইট ছেলে, কল্যাণীতে এমএ পড়ার সময় বলতো মুর্শিদাবাদ নিয়ে একটা পূর্ণাঙ্গ গবেষণা করার খুব ইচ্ছে। এখন কেমন হতাশায় ভুগছে। অথচ রবিউলের তুলনায় আহামরি রেজাল্ট না করেও রূপসা তো বেশ সুযোগ পেয়ে গেছে রিসার্চে। এসব কারণে কি ভাগ্য মানতে শুরু করে মানুষ? ভাবতে ভাবতে রূপসা পৌঁছে গেছে কাদাই মোড়ে। কাছেই রূপসাদের বাড়ি। আগে 1 তলা ছিল, বছর কয়েক আগে 2 তলা উঠেছে। তুলেছে রূপসার বাবা মা, জয়েন্ট ব্যাংক লোন নিয়ে। 1 তলার গ্রিল দরজা খোলাই ছিল। ঠেলে ঢুকতেই রূপসার চোখ গেছে ডান দিকের ঘরে। বাবা বেতের চেয়ারে বসে, সামনে কে একজন, মুখটা দেখা যাচ্ছে না। মেয়েকে দেখে পরিমল ডাকল, রূপু, এদিকে আয়, দেখ তো একে চিনতে পারিস কি না। 2-1 সেকেন্ড সময় নিল রূপসা, হাসি হাসি মুখে বলল, হ্যাঁ প্রতীকদা। পরিমল বলল, কারেক্ট। প্রতীক এখন রানীনগর হাই স্কুলে পড়াচ্ছে, আমাদের সমিতির ডিস্ট্রিক্ট কমিটির মেম্বার হয়েছে এবছর। পরিমলের একদা ছাত্র প্রতীকের মুখে সৌজন্যের হাসি। রূপসাও ঠোঁট ফাঁক করল সামান্য, তারপর কি ভেবে যেন বসে পড়ল ঘরে। নির্ঘাত সমিতি সংগঠন নিয়ে কথা চলছে দুজনের। শুনতে রূপসার ভারী মজা লাগে, প্রহসন দেখার আনন্দ মেলে। হ্যাঁ, ওই লাইনে এগোচ্ছে বাক্যলাপ। প্রতীক বলছে, মোটামুটি আমি একটা হিসেব করেছি স্যার, মুর্শিদাবাদ, জঙ্গিপুর আর সাগরদিঘির 60% গার্জেন কনস্টিটিউয়েন্স আমাদের বাধা। পরিমল জিজ্ঞেস করল, আর জিয়াগঞ্জ, ডোমকল? ওদিকের ছবিটা এখনও পরিষ্কার নয়, 50-50 হতে পারে। আমি জানি, সেজন্য তো বারবার বলছি আমাদের সংগঠনকে আরও কোমর বেঁধে লাগতে হবে। সে তো বটেই, কিন্তু সমস্যা হয়েছে, একটা প্রতিষ্ঠান বিরোধী হাওয়া তো চলছে। থামাতে হবে হাওয়া। স্টালিন যদি হিটলারকে, ব্লিৎজক্রিগকে রুখে দিতে পারেন, আমরা এটুকু পারবো না? পারতেই হবে,
পারতেই হবে। প্রতীক জোরে জোরে মাথা দোলাচ্ছে। উজ্জীবিত স্বরে বলল, তাহলে তো লক্ষ্মী পুজোর পরই আমাদের একদিন বসতে হয় স্যার, ফর্মালি। আপনি সুবর্ণদাকে একটা ডিস্ট্রিক্ট কমিটির মিটিং ডাকতে বলুন। সে হবে ক্ষণ, তুমি তোমার ডিউটিগুলো করো। নিশ্চয়ই, আজ তাহলে চলি স্যার। প্রতীক উঠে দাঁড়িয়ে বলল, আপনার তো স্যার সামনের ফেব্রুয়ারিতে রিটায়ারমেন্ট, না? তো আপনাকে একটা দারুণ ফেয়ারওয়েল দেব ভাবছি। যেভাবে আপনি তিলে তিলে গোটা জেলায় সংগঠন গড়ে তুলেছেন তা তো ভোলার নয়। বিনিময়ে সমিতিরও তো একটা কৃতজ্ঞতা দেখানো উচিত। পরিমল আর চোখে রূপসাকে দেখল একবার, তারপর অপ্রস্তুতভাবে বলল, আচ্ছা আচ্ছা, সে হবে ক্ষণ, ফেব্রুয়ারির এখন ঢের দেরি। প্রতীক বেরিয়ে যাওয়ার পর টেবিলে পড়ে থাকা ঢাউস মিষ্টির বাক্সটার দিকে আঙ্গুল তুলে দেখালো রূপসা। ওটা বুঝি তোমার ছাত্র এনেছিল? আর বলিস কেন? পরিমল লজ্জা লজ্জা হাসল, চশমার কাজ গেঞ্জিতে মুছে আবার লাগালো চোখে। যে ছাত্র আসে তারই হাতে প্যাকেট, এত মিষ্টিকে খায় বল দেখিনি। তুমি তো একদমই ছোবে না, সুগার লেভেলটা তোমার মাঝে মাঝে চড়ে যাচ্ছে। ওষুধপত্র খেয়েও, মনে রেখো। রূপসার মুখে হাসি ফুটেছিল, সহসা সে গম্ভীর। তোমার এই ছাত্রটি কবে মাস্টারি পেল? অনেক দিন, বলেই পরিমল শুধরাল। তা প্রায় 1.5 বছর। তুমি তোকে প্রাইভেট পড়াতে, তাই না? যদ্দূর আমার মনে পড়ছে, ছাত্র হিসেবেও মোটেই ভালো ছিল না। তুমি বলতে, ওর গ্রামারের কোনো জ্ঞান নেই, 3টে নির্ভুল ইংরেজি সেন্টেন্স লিখতে পারে না। তো কি আছে, পরে উন্নতি করেছে, এসএসসিতে পাশ করেছিল। এমনই রেজাল্ট করলো যে বাড়ির দরজায় চাকরি মিলে গেল। রূপসার স্বরে ব্যঙ্গ এসে গেল। তোমার প্রতীক তো রানীনগরেরই ছেলে, তাই না? উফ, তুই এমন বলিস না, সংগঠনটাকেও তো ধরে রাখতে হবে, নয় কি? প্রতীকের মতো ডেডিকেটেড কর্মী কটা মেলে? নিশ্চয়ই, কারণ ওই ধরনের ছেলেরাই তো নিবেদিত প্রাণ কর্মী হয়। তার প্রথম কারণ, এরা চাকরিতে অযোগ্য। দ্বিতীয় কারণ, এরা নির্বোধ। তৃতীয় কারণ, এরা প্রশ্নহীন আনুগত্য দেয়, ফলে এদের দিয়ে যা খুশি কাজ করানো যেতে পারে। জেলার স্কুলগুলোর পরিচালন সমিতির পার্টির দখলদারি রাখার কাজ। তোমার সংগঠন তো পার্টিরই লেজ, নয় কি? তুই বড্ড বাজে কথা বলিস রূপু। বাজে কি খাঁটি টের পাবে? তোমাদের এই সংগঠন প্রীতি মানুষ যে কি চোখে দেখছে তা কি জানো? একটা অযোগ্য লোককে চাকরিতে ঢোকানো মানে একটা যোগ্য লোককে বঞ্চিত করা, এটা বোঝো? হঠাৎ একদিন দেখবে পায়ের নিচে মাটি নেই, তখন টের পাবে তোমাদের সংগঠন সব চোরাবালি। তোমাদের নৌকো থেকে তখন ইঁদুরের মতো পালাবে ওই প্রতীকরা। তোর লেকচার মারাটা থামাতো এবার। পরিমল লঘু ধমক দিল, যা ভেতরে যা। খুব গায়ে লাগছে বুঝি কথাগুলো? ফের ড্যাপুমি। পরিমল এবার একটু রেগে গেছে। তোমাদের স্টাডি সার্কেল না গোষ্ঠীর পিণ্ডি, সেখানে এসব আলোচনা হয় বুঝি? সরি বাবা, তোমাদের এই পেটি পলিটিক্সে আমাদের বিন্দুমাত্র রুচি নেই। বকুনি ঝাড়িস না, একবার তো মার খেতে খেতে বেঁচে গেছিস। ফের যদি কিছু হয় আমি কিন্তু যাব না। আগের বারও কি গিয়েছিলে? ডেকেছি তোমাকে। তুমি নিশ্চিন্ত থাকতে পারো, ভবিষ্যতে যদি কোনো ঝঞ্ঝাটে পড়ি নিজেই তা সামলাবো। কথাটা খেয়াল রেখো, শিক্ষক আন্দোলনের নেতা পরিমল সেনের একটা মানমর্যাদা আছে, দয়া করে তার নামটি ডুবেও না। যে দীর্ঘ সংগ্রাম আমরা করেছি। ওফ, আবার ভাষণ না শুরু হলো। বস্তা পচা বুলিগুলো বড় ফাঁপা লাগে আজকাল। কবে ঘি খেয়েছে, কতকাল তার গন্ধ শুকে কাটাবে। মিষ্টির প্যাকেটটা তুলে নিয়ে টুকুস করে সরে পড়ল রূপসা। ভিতর দরজার পরেই অন্দরের সরু প্যাসেজ, ডাইনে রান্নাঘর, বাথরুম, বায় আরও 2খানা ছোট ছোট ঘর। প্যাসেজ শেষে দোতলায় ওঠার সিঁড়ি। রান্নাঘরে ফ্রিজের মাথায় বাক্সখানা রেখে রূপসা দোতলায় যাচ্ছিল। অমনি বাদিক থেকে কৃষ্ণার গলা, কি রে, এতক্ষণে ফেরা হলো? দেখে ফেলেছে মা। রূপসা উঁকি দিল দরজায়, মুচকি হেসে বলল, আগে এসেছি, বাবার সঙ্গে তত্ত্ব আলোচনা করছিলাম।
ফের তর্ক জুড়েছিলি কেন রে? তুমি তো ক্লাসে লজিক পড়াও মা, নিশ্চয়ই জানো তর্কে জ্ঞান বুদ্ধি হয়। তোকে নিয়ে আর পারি না। মানুষটাকে চটিয়ে কি সুখ যে পাস। তোর বাবা একটা বিশ্বাস নিয়ে থাকে। প্রথমত বিশ্বাস একটা বায়বীয় বস্তু, দ্বিতীয়ত বিশ্বাস থেকে অন্ধত্ব। ক্ষমা দে মা, আমি বাপ মেয়ের ঘুষোঘুষিতে নেই। কৃষ্ণা হাত ওঠালো। তা সারাটা দিন কি বন্ধুর বাড়িতে কাটলো? আর কোথায় যাব? তোর রাঙা ঠাকুরমার বাড়ি থেকে একবার ঘুরে আসতে পারতিস। মণিপিসিদেরও ওখানে তো বিজয়া করতে যাওয়া উচিত। তারপর ধর। রূপসা প্রমাদ গুনল। লম্বা লিস্টখানা এবার আর হবে মা। সমু জ্যাঠা, খাদু মামা, লেবু মাসি, শহর জুড়ে এত আত্মীয় স্বজন, সকলকে কি মুখ দেখানো সম্ভব মাত্র এই কদিনে? আর গেলে এমন আদর যত্ন ধুম পড়ে যায়, প্রাণ উষ্ঠাগত করে ছাড়ে একেবারে। তবু রূপসা মাথা নেড়ে দিল, যাব। আর গেছিস, রোববারই তো পাত্তারি গুটিয়ে পালাবি। কৃষ্ণা গজগজ করছে। শুধু তর্কই শিখেছ, কর্তব্যজ্ঞানটা আর হলো না। আশা করি কলকাতায় যাদের বাড়িতে থাকো তাদের অন্তত ফোনে একটা বিজয়ার প্রণাম জানিয়েছ। রূপসা জিভ কাটল। মনেই ছিল না। তা থাকবে কেন? এত পাকা পাকা কথা সারাক্ষণ মাথায় ঘোরে। হালকা ভৎসনের সুরে কৃষ্ণা বলল, নিজেই না গপ্প করো। মাসিমার মতো মানুষ হয় না, আমাদের জন্য এই করে ওই খাওয়ায়। সরি, ফিরে গিয়েই করব। বলেই ঘুরতে যাচ্ছিল রূপসা। ফের কৃষ্ণার বাধা। অত ছটফট করছিস কেন? একটু স্থির হয়ে দাঁড়া না। উফ, জ্বালালে। রূপসা ঘরে ঢুকল। বলো। একসময় এটা ছিল বাবা মায়ের শয়নকক্ষ, এখন 5 মিশেলি ঘর। কি আছে কি নেই? আলমারি, আয়না, টিভি, চেয়ার, টেবিল, এমনকি একটা তক্তপোষ্য। দোতলায় রূপসার ঘরের পাশে এখন বাবা মার বেডরুম। তবে দিনের বেশিরভাগ সময়টা দুজনে নিজেই কাটায়। পরিমলের কাছে তো লোক আসার বিরাম নেই। কৃষ্ণাও এই ঘরে বসে টিভি ফিভি দেখে। এখন চলছিল টিভি, বাংলা নাচ গানের রিয়েলিটি শো। রিমোটের দৃশ্যটা মুছে দিল কৃষ্ণা। মেয়েকে নরম করে ডাকল, আয় এখানে। মার পাশে বসল রূপসা। ভ্রু কুচকে বলল, আবার বিয়েটের কথা পারবে না কি? আগে শোনি না, চা খাবি? না, পয়েন্টে এসো। আমার একটা কথার স্পষ্টস্পষ্ট জবাব দিবি? বল, লুকোছাপা করবি না। আমি তো কিছুই গোপন করি না। তোমরা টেনশন করবে বলে গোলমালের খবরটা তো চেপে যেতে পারতাম, গেছি। বাবা বিরক্ত হবে জেনেও সব খুলে বলিনি। ওটা অন্য ব্যাপার। মেয়ের হাতে হাত রাখল কৃষ্ণা। ঈষৎ ব্যগ্রস্বরে বলল, তুই কি কাউকে পছন্দ করেছিস? বল না আমায়। সে যেমনই হোক, তোর বাবার সঙ্গে মতে মিলুক চাই না মিলুক, আমি ঠিক মেনে নেব। পলকের জন্য বিতানের মুখটা মনে পড়ল রূপসার। কেন যে পড়ল? ওই অসভ্য ছেলেটাকে। রূপসার তেতো গলায় বলল, তোমায় তো অজস্রবার বলেছি মা, তেমন কোনো রিলেশন আমার কারোর সঙ্গে গড়ে ওঠেনি। তাহলে তো বলাই যায়। কৃষ্ণা গলা ছাড়ল। ব্যাপারটা কি হয়েছে জানিস? সে যে তোর মণিপিসির মেয়ে, বুলির বিয়েতে তুই এসেছিলি, তখনই মহিলা তোকে দেখেছেন। কে মহিলা? মনির দুঃসম্পর্কে ননদ, কলকাতাতেই থাকেন। তো তোকে মহিলার ভীষণ পছন্দ। মনি খুব ঝুলোঝুলি করছিল বলে তোর একখানা ছবি দিয়েছিলাম। ছেলেকে পাঠানো হয়েছিল ফটোটা। সে এক কথায় রাজি। কৃষ্ণা ঝপ করে থেমে গেল। লক্ষ্য করছে মেয়ের প্রতিক্রিয়া। কয়েক সেকেন্ড পর বলল, ছেলে কিন্তু অত্যন্ত ভালো, লেখাপড়ায় দারুণ ব্রিলিয়ান্ট, মাত্র 33 বছর বয়স, নাসায় সায়েন্টিস্ট। তোর সঙ্গে খুব ম্যাচ করবে। আমি অবশ্য বলেছি বিয়ে হলেও রূপসা পিএইচডি শেষ না করে এখান থেকে যাবে না। তবে চাইলে তো তুই ওখানে গিয়েও ইচ্ছে মতো পড়াশোনা চালাতে পারিস। বাহ, দারুণ প্রপোজাল তো, শুনেই লোভ হচ্ছে। ছেলের ফটো দেখবি? মনি দিয়ে গেছে। কি হবে, ও তুমিই রেখে দাও। কৃষ্ণার ভ্রু জড়ো হলো। মানে? প্লেন অ্যান্ড সিম্পল, আমি বিয়েটিতে নেই।
কেন, তোর আপত্তি কিসের? তোমাকে তো অনেকবার বলেছি আমার অন্য কাজ আছে। কি এমন কাজ যার জন্য বিয়ে থা করা যায় না? আছে, তুমি তো জানো মা, আমি একটা মিশন নিয়ে। থাক, তোমার এই বড় বড় কথা শুনে আমার কাজ নেই। দুনিয়ার তাবড় তাবড় লোক বিয়ে সংসার করেও অনেক মহান মহান কাজ করেছে। তারা পেরেছে, আমার সেই ক্ষমতা নেই। ব্যাস, চুকে গেল। হুম, ওভাবে আড়াস না, একটু প্র্যাকটিক্যাল হ। কৃষ্ণা মেয়ের পিঠে হাত রাখল। কেন বুঝছিস না? ছেলেদের ব্যাচেলর থাকা আর মেয়েদের বিয়ে না করা দুটো ঠিক এক জিনিস নয়। মেয়েদের শরীরের অনেক জটিল ব্যাপার স্যাপার থাকে, তাদের প্রকৃতির নিয়ম কিছু মানতে হয়। সবই তো বুঝিস। রূপ সাহেবের বেশ বিরক্তই হলো। এখনও কি যে সব আদিকালের ধারণা নিয়ে পড়ে আছে মা। যথেষ্ট শিক্ষিত হওয়া সত্ত্বেও দেখতে পায় না কত মেয়ে আজকাল বিয়ে না করে থাকছে। শরীরে জুদু দেখানোটা তো এখন নেহাতি অর্থহীন। রূপসা গোমরা গলায় বলল, জানোই যখন আমি সব বুঝি, তখন মেয়ে সংক্রান্ত ভাবনাটা আমার উপর ছেড়ে দাও। কৃষ্ণা বেশ আহত হয়েছে, আর কিছু বলছে না। একটুক্ষণ চুপ করে বসে থেকে রূপসা উঠে পড়ল। মার কাঁধে আলতো হাত ছুঁয়ে বেরিয়ে এলো ঘর থেকে। মা বাবারা এত অবুঝ, যেচে যেচে কষ্ট পায়। সল্ট লেকের বাড়িতেও তো দেখেছে, কোনো কথায় ছেলেদের প্রসঙ্গ উঠলেই মাসিমার স্বর কেমন ভারী হয়ে যায়। মিনিংলেস, একেবারেই মিনিংলেস। উপরে নিজের ঘরে এলো রূপসা। আধুনিক আসবাবে সুন্দর সাজানো কামরা, লো ইংলিশ খাট, ওয়ার্ড্রোব, ড্রেসিং টেবিল, জানালায় পেলমেটে ঝোলানো পর্দা। এককালে নিচে গাদাগাদি করে থাকতে হতো, তাই যেন মা বাবা বাড়তি স্বাচ্ছন্দ্য পুরে দিয়েছে ঘরে। খাটে বসে রূপসা ভাবল ক্ষণকাল, সল্ট লেকে একটা ফোন করবে নাকি? মাসিমা খুব খুশি হবেন নিশ্চয়ই। কিন্তু রবিবারই তো দেখা হবে, বাড়তি মেলোড্রামা না করলেও তো চলে। বরং কাজের ফোনটা সারা দরকার। মোবাইল হাতে নিয়ে রূপসা চেনা নম্বরটা টিপল। ও প্রান্তে অনিমেষ, রূপসাদের নবদিশার প্রতিষ্ঠাতা, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অর্থনীতির অধ্যাপক। রূপসা বলল, শুভ বিজয়া অনিমেষদা। শুভ বিজয়া। অনিমেষের মার্জিত কণ্ঠ ভেসে এলো। তুমি তো বহরমপুরে গিয়েছিলে, ফিরেছ নাকি? সোমবার কিন্তু আমাদের বসা আছে। ওটা জানার জন্যই তো ফোন করা। যে বিষয়ে আলোচনার কথা বলেছিলাম সেটা থাকছে তো এজেন্ডায়? কোনটা বলো তো? ওই পল্লবের ব্যাপারে? শুধু পল্লব কেন, সন্দীপ, তনুকা, ইন্দ্রনীল, ওদের কারোই দৃষ্টিভঙ্গি তো নরদিশার উদ্দেশ্যের সঙ্গে মিলছে না। থাকছে প্রসঙ্গটা, দেখি সবাই কি বলে। যে যাই বলুক অনিমেষদা, আমাদের কিন্তু সতর্ক হওয়া দরকার। আমি আগেও বলেছি, এখনও বলছি, আমি কিন্তু বুলেটের মাধ্যমে হিংসা প্রতিরোধের প্রবল বিরোধী। ঠিক আছে, সোমবার এসো তো, খোলাখুলি কথা হবে। ফোন ছেড়ে রূপসা একটু স্বস্তি পেল কি। নবদিশায় পল্লব, তনুকারা যেভাবে সংখ্যায় বাড়ছে, তারাই না এবার কর্ণধার হয়ে বসে। তাহলে অবশ্য রূপসাকে ছাড়তে হবে স্টাডি সার্কেল। নীতি আদর্শের প্রশ্নে আপোষ তার পক্ষে সম্ভব নয়। কিন্তু এখন রূপসা কি করে? ফেসবুক। এনাক্ষী ফোন করেছিল পরশু, কী সব ছবি আপলোড করেছে বলছিল, দেখবে নাকি? ধুত, ভালো লাগছে না। ফেসবুকে বসলে এত চেনা জানা লোকের সঙ্গে মোলাকাত হবে, আর বেরোনো যাবে না। বরং নিজের কাজটা নিয়ে বসলে হয়। সম্প্রতি প্রচুর ম্যাটেরিয়াল ও ডাউনলোড করেছে, পড়ে পড়ে ওগুলো একটু কাটছাট করা দরকার। লাগোয়া বাথরুম থেকে পোশাক বদলে এলো রূপসা। আয়নায় তাকালো, মুখে একটা শুকনো শুকনো ভাব। বাতাসে আর্দ্রতা কমে গেছে বলে চামড়া টানছে বোধ হয়। আর একটু খুঁটিয়ে খুঁটিয়ে দেখল নিজেকে। নাক, চোখ, কপাল সবই মোটামুটি পদের। কিন্তু তাকে কি আদৌ রূপসী বলা যায়? নাসার সায়েন্টিস্টটার কি দেখে যে তাকে মনে ধরল। মুখে সামান্য ক্রিম ঘষে রূপসা ল্যাপটপ নিয়ে পড়ল, কিন্তু খুলতে না খুলতে বাধা। মোবাইল স্ক্রিনে দৃষ্টি রাখতেই রূপসার ভ্রুতে মোটা মোটা ভাঁজ।
বহরমপুর আশাইস্তক কতবার যে কেটে দিয়েছে ফোনটা, তবু নির্লজ্জে ছেলে আবার জ্বালাচ্ছে। টুংটাং মেসেজের তো কামাই নেই। ডিলিট করতে করতে হাত ব্যথা হয়ে গেল রূপসার। আবার কেটে দেবে? হুম, একটু ঝাড় দেওয়া দরকার। ফোনটা ধরেই রূপসা দাবড়ালো। ব্যাপারটা কি? কেন ডিস্টার্ব করছিস? এখনও রাগ পড়েনি? বিতানের সদা উচ্ছল স্বর যেন ঈষৎ নিষ্প্রভ। আমাকে লোচ্চা লফাঙ্গা ধরে নিলি নাকি? বুঝতে এত সময় লাগলো? রূপসা প্রায় খেঁচিয়ে উঠল। তুই কি অন্য কিছু? যা বাবা, কি এমন গর্হিত কাজ করলাম? স্রেফ একটা চুমু বই তো নয়। তাতে তুই নিশ্চয় ক্ষয়ে যাসনি? রূপসা চিরবিরিয়ে উঠল। কি স্পর্ধা! পাগলা পাগলা ভাবটা ভালো লাগে বলে জেনে একটু লাই দিয়েছে, অমনি মাথায় চড়ে বসার চেষ্টা। ছুটি পড়ার আগের দিন ইউনিভার্সিটির পুকুর পাড়ে বসে এমনি আড্ডা মারছিল দুজনে। কথা নেই বার্তা নেই, অমনি দুম করে চুমু। রূপসা সম্মতির পরোয়া না করি। রূপসাকে কি ভাবে বিতান? ওর মতো একটা নেশাখোর ব্যান্ড গায়ের ফিয়াসে? কঠোর গলায় রূপসা বলল, তুই কিন্তু ক্ষয়ে গেছিস আমার চোখে। আমার একটা শক্তপোক্ত ভাবমূর্তি ছিল তাহলে। অন্তত এতটা বেসহবত বলে ভাবিনি। সহবতের কোনো শাস্ত্রে চুমু সম্পর্কে কিছু বলা আছে রে? আমি তো জানতাম চুমু একটা স্টেটমেন্ট, ভালোবাসার। তোর এই চালাক চালাক মার্কা বোকা বোকা কথাগুলো বন্ধ করবি? ভালো মতো জানিস ন্যাকা ন্যাকা প্রেম ভালোবাসা আমি বিশ্বাস করি না। ও নো, তুই কি চুমুর চেয়েও অ্যাগ্রেসিভ কিছু আশা করেছিলি? সরি, বুঝতে পারিনি রে। এখনই আর কি? তোর কি ঘটে ঢোকেনি? তুই যেটা করেছিস সেটাকে আমি ডিসলাইক করি, একেবারে অন্তরের অন্তঃস্থল থেকে। তাই বুঝি, কিন্তু তেমনটা তো মনে হয়নি তখন। দিব্যি তোর ঠোঁট জোড়া ফাঁক হলো, চমৎকার কোঅপারেট করলি, জোরেও ধরেছিলি আমাকে। ওই কারণে তো রূপসার এত ক্ষোভ, শুধু বিতানের উপর নয়, নিজেকেও দুষছে। ঠিক সেই মুহূর্তে কোথেকে যে একটা ভালো লাগে এসে রূপসাকে ভর করেছিল। ছি ছি, রূপসাকে মোটেই ওই ভূমিকায় মানায় না। সাধে কি রূপসা দিনরাত প্রাণপণে ভুলে থাকতে চাইছে ওই বিশেষ ক্ষণটিকে? মায়াবী সন্ধেটা নিছকই এক বিভ্রম। রূপসা ভার গলায় বলল, আমার ভুল হয়ে গেছে, তখনই তোকে একটা থাপ্পড় মারা উচিত ছিল। শুধরে নে ভুল, ফিরে আয়, এসে মার, আমি তো ওয়েট করছি। উফ, এই উন্মাদকে নিয়ে যে রূপসা কি করে! ফোনটা ধরাই কাল হয়েছে। এখন আর মেজাজ দেখে লাভ নেই, আরও পেয়ে বসবে। ঠান্ডা গলায় রূপসা বলল, একটু সেন্সিবল হ বিতান। কেন বুঝিস না? তুই যেমনটা চাস সেরকম রিলেশন আমাদের মধ্যে গড়ে ওঠা অসম্ভব। তুই কি এক্স্যাক্টলি জানিস আমি তোর কাছ থেকে কি চাই? আমার জানার আগ্রহ নেই। তোর ডাক্তার দেখানো দরকার। মানুষের স্বাভাবিক ইনস্টিংক্টগুলো তোর নষ্ট হয়ে যাচ্ছে। নবদিশা এবার ছাড়। উপদেশ ছাড়িস না। আমার কি করা উচিত আমি ঠিক করব। শুধু কাঠখোট্টা বনে যাস না প্লিজ। মানুষের কথা ভাবতে গেলে দেবী ফেবি হওয়ার দরকার নেই রে, মানুষ থাকলেও চলে। জ্ঞানটা মনে থাকবে, আর কিছু না। কলকাতায় এবার বড্ড তাড়াতাড়ি ঠান্ডা পড়ে গেল, সেটাই ভাবছি। সে কি, পুজোর আগেও তো বেশ গরম। তখন অনেক তাপ ছিল শহরে, তুই ছিলি যে। রাখছি। আলটপকা ফোনটা কেটে দিল বিতান। রূপসা হতভম্ব। পাগলটাকে একটু বিষণ্ণ শোনালো যেন। সত্যিই মন খারাপ নাকি ঢং? কখন যে অ্যাক্টিং করে, কখনই বা সিরিয়াস। ধুত, রূপসা কেন ভাববে বিতানের কথা? কি আপদ! রূপসা কেন যে বিতানের কথাই শুধু ভাবছে